প্রচার শুরু করলেন কংগ্রেস প্রার্থী। গড়িয়াহাট ট্রাঙ্গুলার পার্ক থেকে ভোট প্রচার শুরু করেন বালিগঞ্জ বিধানসভার কংগ্রেস প্রার্থী রোহন মিত্র, যেখানে ডোভার লেন পর্যন্ত পৌঁছন তিনি এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। এলাকার মানুষদের সমস্যার কথা শোনেন, পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন কংগ্রেস প্রার্থী। তিনি বলেন, আমি রোহন মিত্র, কংগ্রেসের সৌমেন মিত্র ছেলে, আমাকে ভোট দিন। তার পাশাপাশি এলাকাবাসীদের সঙ্গেও কথা বলেন তিনি। আজ থেকে আপনি প্রচারে নামছেন, কিভাবে কি শিডিউল থাকছে আপনার, বা যদি বলেন। দেখুন, আমি এই লাস্ট 3 দিন ধরে আমাদের 7টা ওয়ার্ড আছে, 7টা কর্মী সভায় যারা যারা ওয়ার্ড প্রেসিডেন্ট ছিল তাদের সঙ্গে কথা বলেছি। আমি সবার প্রথমে কর্মী সভা আমাদের এই অফিস থেকে, এটা হলো 85 নম্বর ওয়ার্ড, এখান থেকে আমরা শুরু করলাম। এখানে আমাদের নেতৃত্ব আছেন, তুলসী মুখার্জি আছেন, তার নেতৃত্বে এখানে দীপসুন্দর মুখার্জি আছেন, যিনি কেএমসির ক্যান্ডিডেটও ছিল। তো আজকে আমার প্রথম দিন ডোর টু ডোর যাব। আমাদের কাজ একটাই হবে যে মানুষের কাছে যাওয়া। দেখুন, আমি আননোন ফেস হতে পারি এখানের জন্য, বাট আমি এই অঞ্চলের অনেক জায়গায় কংগ্রেস কর্মীরা আমাকে চেনে। তো আমি এবার চাইবো যে যারা মানুষ আছে সেই মানুষগুলোর কাছে গিয়ে একটু দেখা করি। বলুন, দেখুন, আমার কোনো ব্যাগেজ নেই। আজকে আমি এখানকার আপনারই বালিগঞ্জের বাসী, তো আমাকে একটু সুযোগ দিন। কেন আমি পালানোর ছেলে নই, আমি এখানে ইলেকশন লড়তে এসেছি একটাই কারণে, যে আগামী দিনে বালিগঞ্জের একটু ভালো হলো, বালিগঞ্জের কিছু উপকার হলে আমি সেই কাজটা তাদের জন্য করতে পারবো। একটা বিষয় সেটা হচ্ছে মূলত মানুষের কাছে কি দাবি নিয়ে যাবেন, মানে মূলত ভোট যখন যাবেন মূলত কোন কোন বিষয়গুলোকে তুলে ধরবেন। দেখুন, বালিগঞ্জে স্পেসিফিকলি যদি আপনি জিজ্ঞেস করেন, এখানে ইলেকট্রিসিটি বিল খুবই হাই হয়ে গেছে, এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ভালো নেই। এই আশেপাশেই আপনারা জানেন সাউথ কলকাতা ল কলেজ ছিল, যেখানে একটা খুবই খারাপ ঘটনা ঘটেছিল, 1 বছরও হয়নি। এখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ হয়ে যাচ্ছে। আগেকার দিনে বালিগঞ্জ এমন জায়গা ছিল যেখানে মানুষ খুব আরামসে থাকতে পারতো, ভালো থাকতে পারতো, কিন্তু আজকে সেই জায়গাটা চলে যাচ্ছে। আজকে যারা এখানে পড়াশোনা করে স্কুল কলেজ থেকে বেরোচ্ছে, তাদের জন্য আগামী দিনে কি চাকরি আছে? তারা কি বেকার ভাতায় সারা জীবন চালাবে? আমরা কি এখানে খালি ধর্মের নামে রাজনীতি করব, না আমরা সত্যিকারের ইস্যুর নামে রাজনীতি করব? জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে কিন্তু ইনকাম কিছু বাড়ছে না। তাহলে আগামী প্রজন্ম এবং আজকের প্রজন্ম তারা কিভাবে আগামী দিন চালাবে? এখানকার রিয়েল এস্টেটে এত আপনার মানে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, তাতে পুরো রিয়েল এস্টেট মার্কেটটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো এইগুলোর বিরুদ্ধে আমার কাজ হবে যে মানুষকে বলা যে আমি আসলে এই জিনিসগুলোর বিরুদ্ধে আমরা ডেফিনেটলি স্টেপ নেব এবং তাদের লাইফটাকে ইমপ্রুভ করতে পারবো। 1 তারিখে দেখলাম বিধান ভবনে 2 গোষ্ঠীর মধ্যে ঝামেলা টিকিট নিয়ে। তাদের বলা হচ্ছে যে টিকিট, কংগ্রেস নাকি টিকিট বিক্রি করছে। সেই কর্মীরা, কংগ্রেসের কর্মীরা কি বলবেন? সেখানে আপনারা ছবি তুলে ধরেছিলেন। দেখুন না, এটা তো সব রাজনৈতিক দলে হচ্ছে। আমি এটা নিয়ে কিছু বলতে চাইবো না। কেন, যদি এটা নিয়ে আমাকে কিছু বলতে হয় তাহলে তো কেন্দ্রীয় নেতৃত্বকে বলা উচিত। কেন, আমি তো সিইসি মিটিংয়ে ছিলাম না। সিইসি মিটিংয়ে তো আপনারা সবাই কভার করেছেন, ওখানে রাহুল গান্ধী ছিল, খার্গেজি ছিল, বেণুগোপালজি ছিল। এবার যদি কারোর কিছু বলা থাকে তারা সেখানে গিয়ে বলুক, আমার এটা নিয়ে কিছু বলার ছিল না। আমি তো 2021 টিকিটের অ্যাসপিরেন্ট ছিলাম। সেই সময় আমার বাবা প্রদেশ কংগ্রেসের সভাপতি, তিনি মারা গেছেন। আমাকে টিকিট দিয়েছিল, আমাকে দেয়নি, কিন্তু তাদের সেটা নিয়ে কি আমার কোনো ক্ষোভ কিছু ছিল না? কারো ক্ষোভ থাকতে পারে, সেটা ন্যায্য। সেই ক্ষোভটা তিনি কেন্দ্রীয় নেতৃত্ব বা যাদেরকে প্রদেশ নেতৃত্ব যারা সিইসি মিটিংয়ে ছিল, সেই সিইসি মিটিংয়ে বাংলা থেকে অধীরবাবু ছিলেন, শুভঙ্কর রায় সরকার ছিলেন, তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আর যদি কেন্দ্রীয় নেতৃত্বকে জিজ্ঞেস করতে হয়, রাহুল গান্ধী, খার্গেজি, এরা তো বাংলাতে আসবে প্রচার করতে, তাদেরকে জিজ্ঞেস করতে বলুন। একটা বিষয় সেটা হচ্ছে, আমরা দেখেছি গতকাল শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুরে নমিনেশন জমা দিলেন এবং এই নমিনেশন জমা দেওয়ার জন্য তার সঙ্গে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং অমিত শাহের সাথে যখন অমিত শাহ রোড শো করে যাচ্ছিল হায়দ্রাবাদ থেকে সার্ভে বিল্ডিংয়ে দিকে, তখন আচমকা তৃণমূলের কিছু লোকজন তাকে হামলা করে এবং তাকে জুতো দেখিয়েছে বলে অভিযোগ উঠে আসছে। তৃণমূলের আর বিজেপির ব্যাপারে আমার নতুন কিছু বলার নেই। তৃণমূল আর বিজেপির রাজনীতি বাংলার মানুষ অলরেডি দেখে নিয়েছে। তারা এই যে আপনি একটা দেখুন না, 15 বছর থেকে তৃণমূল রাজ্যটা চালাচ্ছে, 12 বছর ওপরে বিজেপি দেশটাকে চালাচ্ছে। আমরা দেখে নিয়েছি তাদের রাজনীতি। তো এই দুজন পার্টিকে সরাতে গেলে কংগ্রেস হলো অল্টারনেটিভ। তো কেন, কংগ্রেস দেশেও কংগ্রেস আছে, বাংলাতেও কংগ্রেস আছে।
এই যে আপনি যে কথাগুলো বললেন, এ জুতো মারছে, এ ওই করছে, কেন্দ্রীয় মানে অমিত শাহ, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, এরাই তো বাংলাটাকে চালায়, বাংলার রাজনীতিটাকে চালায়। যে বাংলার মানুষ কি চায় এই সব জিনিসই তাদের পরবর্তী প্রজন্ম শেখে? এটাই কি রাজনীতি? আমার তো মনে হয় না এটা রাজনীতি। রাজনীতি হবে ইস্যুর ওপরে, এরা কেউ ইস্যুর ওপরে করবে না। আমি অমিত শাহর অনেক বড় বড় বাতেলা শুনেছি, উনি যখনই বাংলায়, একটা কথা আমি খালি বাংলার মানুষকে বলবো, অমিত শাহ বলে সোনার বাংলা, তারা নাকি সোনার বাংলা করবে। সোনার বাংলা যেটা 1977 সাল অবধি ছিল, 1977 সাল অবধি বাংলা কংগ্রেস চালিয়েছিল। সেই সময় কলকাতা ছিল বাংলার একটা মানে ভারতবর্ষের একজন সবথেকে এগিয়ে যাওয়া স্টেটের শহর, বাংলা ছিল একটা স্টেট। তো সেই জায়গায় আপনারা ভাবুন যে অমিত শাহকে পর্যন্ত স্বীকার করতে হচ্ছে যে কংগ্রেসের সময় বাংলা ছিল সোনার বাংলা। তাই আজকে কংগ্রেসকে নিয়ে আসুন, কেন কংগ্রেসের নেতাদের ওপরে দাগ নেই, কংগ্রেস চোর নয়, কংগ্রেস যারা করছে তার আদর্শ এবং আইডিওলজিকে সামনে রেখে করছে। তাই এই যে নোংরা ভাষা, ধর্মের নামে যে রাজনীতিটা হচ্ছে, এটা থেকে বেরিয়ে আসুন, এটাই আমার রিকোয়েস্ট থাকবে। এটা করে কিন্তু আপনার আজকের এবং কালকের দিনটা ভালো যাবে না। বিং কংগ্রেস ক্যান্ডিডেট হয়েছ বালিগঞ্জে দাঁড়িয়ে, তুমি মানুষের কাছে কি বার্তা দেবে? আমি তো এটা প্রথমেই বললাম, মানুষের কাছে, মানুষের কি দৈনিক জীবনটা কি ভালো যাচ্ছে? তাদের জীবনে কি সুখ শান্তি আছে? তারা যে একটা গভর্নমেন্টের থেকে যে অ্যাসপিরেশনসগুলো রাখে, সেই অ্যাসপিরেশনসগুলো কি ফুলফিল হচ্ছে? কেন 15 বছর একভাবে একটা সরকার চলেছে, তারা কি খালি ভাতাতেই খুশি আছে, না তাদের জীবনে সত্যিকারের উন্নয়ন তারা চায়? তারা কি চায় না যে এখানে কর্মস্থান হোক? তারা চায় না কি তাদের যে ছেলেমেয়েরা যে স্কুলে কলেজে পড়াশোনা করে তারা আগামী দিনে কি করবে সেটার সম্পর্কে তারা কি মানে ওয়াকিবল হতে চায় না? তারা কি চায় যে তাদের বাচ্চারা যখন কলেজ থেকে বেরোবে 1500 টাকার ভাতাতে চলবে? আজকে আমি দেখেছি 80 লাখের ওপরে রেজিস্টার্ড ভাতা দিতে হচ্ছে। 15 বছর সরকার থাকার পরে যদি রেজিস্টার্ড ভাতা দিতে হয়, তাহলে সেটার থেকে বড় ফেলিয়ার আর কিছু হতে পারে না। তিনি বলছেন ভাতা নয়, সেটা হলো পকেট মানি। এখানে দুটো বিষয়, যদি ভাতা পায়, সে চাকরি তো নেই তার, তাহলে পকেট মানি গভর্নমেন্ট দেবেন কিন্তু চাকরি দেবে না। চাকরিটা কোথায়? আমরা তো এই যে বিজনেস সামিটগুলো দেখি, সব বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বাংলায় আসে, কলকাতায় আসে, খুব ভালো মানে বড় বড় ফ্লেক্স হোর্ডিং খুব প্রচার হয়। তারপরে কি হলো? আমাদের মুখ্যমন্ত্রী স্পেনে গেছিল, সেই স্পেন থেকে এসে আমরা তো শুনেছিলাম কত রকম ইনভেস্টমেন্ট আসবে কলকাতায়, বাংলাতে। কিছু এসেছে? আমার তো জানা নেই। আজকের দিনে আপনি বলছেন যে মমতা ব্যানার্জি নাকি বলেছেন যে এদের কাছে পকেট মানি, এই পকেট মানি দিতে দিতেই তারপরে দেখবেন তাদের জীবনটা চলে গেল, সে 25 বছর থেকে 30 বছর হয়ে গেল, কেউ 30 বছর থেকে 35 বছর হয়ে গেল। তাদের পকেট মানিতে কি জীবন চলবে? পকেট মানি থেকে সংসার চলে? চলে না। কেন, আমারও স্ত্রী আছে, আমারও বাচ্চা আছে, আমি জানি যত বয়স যায় তত কিভাবে ইনকামটা আর এই খরচাটার মধ্যে যে ডিফারেন্সটা কতটা কমে আসে। তাই এই ভাতাতে কিছু হবে না। লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন, আমরা তো এগুলো বারণ করছি না, কিন্তু তার সঙ্গে স্থায়ী চাকরি, স্থায়ী প্রশাসনিক চাকরি, গভর্নমেন্ট জবসগুলোর কী অবস্থা হলো? এত বড় একটা রিক্রুটমেন্ট হলো, টাকাটা কে নিল? বড় বড় তৃণমূলের নেতারা টাকাটা নিয়েছে। এই যে, আর এটার বিরুদ্ধে বিজেপি কিছু করবে না। তারা খালি মাঝে মাঝে কোনো লিডারকে জেলে দিয়ে দেবে, তারপর কিছুদিন পরে ওই জেল থেকে তারা বেল পেয়ে তারা নিজেদের মতো আবার জীবন চলবে। দেখা যাচ্ছে এখানে পকেট মানি দিচ্ছে যুবদেরকে, আর আরেক দিকে দেখা যাচ্ছে রাজ্যের যে কর্মীরা তাদের দিয়ে দেওয়া হচ্ছে না। সেটাই তো আপনাকে বললাম আমি, স্থায়ী কর্মস্থান থেকে কোনোদিন কিছু মানে এই স্টেট গভর্নমেন্ট 15 বছর পাওয়ারে থাকার পরে স্থায়ী কর্মস্থান যেগুলো আছে সেগুলোকে শেষ করে দিচ্ছে। আমাদের ডেট দেখুন না, 8 লাখ কোটি বসতে হচ্ছে তো 15 বছর। তাহলে আর কেউ বিরোধী তো নেই এইখানে। দেখুন না, মানে কলকাতায় প্রতিটা জায়গায় কোথাও না কোথাও লোক ধর্নায় বসছে, কিন্তু তাদেরকে পারমিশন দেওয়া হয় না। এটাও একটা দেখতে হবে যে তৃণমূল যখন যেরকম প্রচার করতে চায় তাদের জন্য সব জায়গা খোলা, তাদের 21শে জুলাইও খোলা, তাদের জন্য ওয়াই চ্যানেলও খোলা, তাদের জন্য মেট্রো চ্যানেলও খোলা, সব জায়গায় খোলা। তাদের নবান্নতেও তারা করতে পারে, তারা যাদবপুর থেকে হাজরা অবধিও হাঁটতে পারে, মানিকতলা থেকেও মৌলালি অবধি হাঁটতে পারে, কিন্তু বিরোধীদের জন্য যখন পারমিশন লাগে তখন পুলিশ পারমিশন দেয় না। এবং আমি রাজনৈতিক বিরোধী ছেড়ে দিলাম, যারা আপনি বলছিলেন যারা ডিএ কর্মী হোক বা যাদের রিক্রুটমেন্টে হোক, আপনাদের টিভিতেই আমরা দেখেছি, আপনাদের মিডিয়ার মাধ্যমেই দেখেছি কীভাবে তাদেরকে পুলিশ তুলে নিয়ে যায়।
আপনি একটা লাস্ট মনে রাখুন যে আমাদের যে সিভি আনন্দ বোস ছিল গভর্নর, তার নামে একটা কেস বেরিয়েছিল। কার মুখ থেকে বেরিয়েছিল? মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে বেরিয়েছিল। যেই সিভি আনন্দ বোস রিজিগনেশন করে দিল, তখন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের নেতারা পৌঁছে গেল ওই রাজভবনে তাকে ফুলের বুকে নিয়ে। তার আগে তারা বলল যে কোনো মহিলা এই সিভি আনন্দ বোসের পাশে সেফ নয়। তাহলে কীরকম দ্বিচারিতা, কীরকম দ্বিচারিতা আপনি ভাবুন। এসআইআরের সময়ও কীরকম দ্বিচারিতা, ওয়াকফ সম্পত্তিকে নিয়েও দ্বিচারিতা। ওয়াকফ সম্পত্তি 3,500-এর ওপরে ওয়াকফ সম্পত্তি আজকে রেজিস্টার্ড হয়নি, এগুলো পুরো ইলিগাল কনস্ট্রাকশনে যাচ্ছে। আজকে এসআইআর নাম নিয়ে যে পোলারাইজেশনটা হলো, এতে মানুষের কিছু সুবিধা হলো না। কিন্তু যদি ইআরও বিএলওরা যদি সত্যিকারের কাজ করে থাকতো, তাহলে সুপ্রিম কোর্ট ইন্টারভিন করতো না, তারা কেউ এই জুডিশিয়ারিকে আনতে হতো না। কিন্তু ইসিআই আর এই স্টেট গভর্নমেন্ট মিলিয়ে তারা একটা চক্রান্ত করলো। কেন? যদি এই চক্রান্ত না করতো, মানুষের ভোটের অধিকারটা না সরাতো, তাহলে এই ইলেকশনে তাদের উন্নয়নের ইস্যুতে ইলেকশন লড়তে হতো। তাই দুজনেই চায়নি। মালদায় যে ধরনের হচ্ছে গন্ডগোল, সেটা নিয়ে কি বলবেন? খুবই খারাপ, খুবই খারাপ। এই মোমেন্টটা তো আসাই উচিত ছিল না। এসআইআর প্রসেসটা তো কংগ্রেসের যখন সেন্টারের সরকার ছিল হয়েছে, তো বাংলায় তো হয়েছে, 2002 সালেও তো হয়েছে। তো এইগুলো সেই সময় কি আপনারা কোনোদিন দেখেছেন এরকম ঘটনা ঘটতে? আজকে আপনি একটা জিনিস অবজার্ভ করুন, সুপ্রিম কোর্ট কিন্তু বলছেন যারা আজকে এডুকেটেডের পরে ডিলিট হয়েছে, তারা কিন্তু আগামী দিনে আবার মানে ফিরে আসতে পারে। এই মোমেন্টে তাদের পক্ষে হয়তো ওই 5 তারিখের মধ্যে যদি না হয়, তারা এই ভোটার লিস্টে তারা ভোট দিতে পারবে না। কত বড় অন্যায় এটা বলুন তো। তাহলে এটা কেন হলো? কেন এখানে যখন ওই লিস্টটা বানাচ্ছিল, ওখানে এআই এর মাধ্যমে লজিক্যাল ডিসপেন্সি এসছে, তাহলে তো স্টেট গভর্নমেন্ট আর সিইসি মিলে একটা ডেটা এন্ট্রি করে সেই জায়গা থেকে আমাদের এই লজিক্যাল ডিসপেন্সিটা আসতো না। কিন্তু এরা সেটা করলো না। এই মানুষকে এই সিচুয়েশনটাকে ফেস করানোর চক্রান্ত, রাজনৈতিক ন্যারেটিভ করার জন্য এটা এদের প্রি প্ল্যান ছিল। কংগ্রেস কিন্তু প্রথম দিন থেকেই বলেছিল যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই। একটাও যে রং ভোটার, যে মারা গেছে, যে এখান থেকে চলে অন্য জায়গায় চলে গেছে, তাকে ডিলিট করুন। কিন্তু যে লোকটা আছে, লাস্ট 30 বছর ধরে যে লোকটা আছে, 40 বছর ধরে আছে, 50 বছর ধরে আছে, তাকে কিন্তু তার ভোটিং রাইটটা নিয়ে নেবেন না। এটাই আমাদের ছিল। আমাদের কাছে ধর্মটা ম্যাটার করেনি। হিন্দু যদি যেত, মুসলমান যদি যেত। কিন্তু যে হিন্দু আছে, যে মুসলমান আছে, যে শিখ আছে, যে তার বসবাস করছে, তার ভোটিং রাইটটা যেন কেড়ে নেওয়া হয়, এটাই আমাদের দাবি ছিল। বিজেপি এবং টিএমসি দুজনেই কি ধর্মের রাজনীতি করছে? এটা কি বলার কথা? রেড রোডে ঈদের দিনে গিয়ে মমতা ব্যানার্জির ওটা একটা ঈদের উৎসবের ভাষণ হয়েছিল। বিজেপি কি করে তো এটা তো প্রথম দিন থেকেই জানতো। মমতা ব্যানার্জি কি বলে, এক সময় আরএসএস ভালো ছিল, আজকে আরএসএস খারাপ নাকি? আরে এটা কি মানে, আরএসএস তো 1947 মানে গান্ধীজির সময় থেকে আরএসএস যে জিনিসটা করে যাচ্ছে, তাহলে কোন আরএসএসটা ভালো ছিল? কোন আরএসএস ভালো ছিল আমি আজ পর্যন্ত বুঝলাম না। যেদিন মমতা ব্যানার্জি আরএসএসের পার্টনার ছিল, সেই আরএসএস ভালো? আরে সেই সময় তো এলকে আডবাণী আরএসএস চালাতো। তো আরএসএস ভালো যখন তার ভালো হবে, আরএসএস খারাপ যখন তার খারাপ হবে। তো আইডিওলজি তো কিছু নেই। ধর্মের রাজনীতি প্রথম দিন থেকেই ছিল। মমতা ব্যানার্জি প্রথমবার বিজেপির হাত ধরে প্রথম 2টো সিট বাংলাতে, আপনার কৃষ্ণনগর এবং দমদম, বিজেপিকে জিতিয়েছিল। সেই বিজেপি আর আজকে বিজেপির মধ্যে কোনো তফাৎ নেই। আজকে তাদের স্ট্রেংথ বেড়ে গেছে বলে তাদের যে আইডিওলজি সেটা তারা সামনে আরও আনছে। সেদিন তাদের সিট ছিল না, সেদিন কংগ্রেস তাদেরকে তাদের জায়গা দেখিয়ে দিয়েছিল, তাই তারা সেই জিনিসগুলো করতে পারেনি। তো ভারতবর্ষ এবং বাংলাকে আরএসএস এবং বিজেপি মুক্ত করতে গেলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস